1960 সালের যে সিন্ধু পানি চুক্তি, সেই তো চুক্তি অনুযায়ী তারা কোনোভাবেই স্থগিত করতে পারে না। এখন যে চুক্তিতে পানি দেওয়ার যে আমরা প্রায় দেখি যে এই অঞ্চলের নদীগুলো কিন্তু আপনার 2টি বা 3টি দেশের সম্পর্কিত। চায়নাও রয়েছে, পাকিস্তান রয়েছে, ভারত রয়েছে, এমনকি আমাদের এদিকে নেপাল রয়েছে। ভারত বরাবরই চুক্তিগুলো বরখেলাপ করে অভ্যস্ত। যেহেতু আপস্ট্রিমে তার অবস্থান, সেহেতু সেই নদীগুলো বন্ধ করে দিতে পারে। এটি আন্তর্জাতিক নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী, আইন অনুযায়ী আপনি কখনোই করতে পারেন না। আপনি জানেন, আমরা যখন আজকে কথা বলছি কাশ্মীরে কিন্তু বন্যা হচ্ছে, কাজেই এই অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে, সেই জায়গাটিতে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি তো বলবো যে যুদ্ধ হলো কি হলো না, কে হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সেটি আলাদা বিষয়, কিন্তু আপনি তো পানি ছেড়ে দিয়ে মানবতা বিরোধী অপরাধ করছেন। রাইট। তাহলে চুক্তিগুলো কেন হচ্ছে? আন্তর্জাতিক আইন কি বলে? এখানে তো আসলে যে সিন্ধু নদীর পানি যে চুক্তিটা আছে 1960-তে, সেটাও তো আন্তর্জাতিক আইনের আওতায়, এবং তাকে আদার পার্টকে সেখানে ইনফর্ম করে তারপর ডিসিশন নিতে হবে। তারা তো স্পষ্ট চুক্তি এখানে লঙ্ঘন করলো। তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে কি সুরক্ষা পাচ্ছি আমরা গ্লোবাল জায়গায় যদি আমরা চিন্তা করি? দুইটি দেশের, যে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক হওয়া উচিত এক ধরনের সম্মানের উপরে ভিত্তি করে, এক ধরনের সমতার উপরে ভিত্তি করে। কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমরা দেখতে পাই যে ভারত বরাবরই তার যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের প্রতি এক ধরনের বড় ভাই সুলভ আচরণ করে। এই বড় ভাইটা এখন আর বড় ভাই সুলভ নাই, সেটা এক ধরনের মাস্টার বা প্রভু সুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি। এই যে পানি নিয়ে যে সমস্যাটার কথা বললেন, একইভাবে কিন্তু ফারাক্কার ঘটনাটা আমাদের সাথে ঘটানো হয়েছে। আন্তর্জাতিক পানি চুক্তির যে সেটা লঙ্ঘন করে আপনি কোনোভাবেই নদীতে এমনভাবে বাদ দিতে পারেন না যাতে অন্য দেশ সেই পানি থেকে বঞ্চিত হয়। এখন উৎসমুখ ভারতে, তার মানে ভারতকে এই রাইট কেউ দেয় নাই যে হচ্ছে সেই পানি বন্ধ করে দেওয়া, তাই না? তো এই কারণে ভারতের সেক্ষেত্রে আপনি একটু মনে করিয়ে দিই যে অগাস্টে যেটা হলো আমাদের এখানে, যে বন্যায় ভেসে গেল, তারা অস্বীকার করলেও আমরা শুনেছি সেখানে বাঁধ কেটে দেওয়া হয়েছে এবং পানি ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে বন্যা কবলিত হলো এবং আমাদের কি পরিমাণ অবশ্যই শস্য নষ্ট হলো, ফসল নষ্ট হলো, মানুষও মারা গেছে সেখানে। হ্যাঁ, এবং এটা তো তারা ক্রমাগত করে গেছে। আপনি যদি আমাদের সবগুলো নদীতে দেখেন, আপনি তিস্তাতে দেখেন, আপনি পদ্মাতে দেখেন, তাহলে নদীর আমাদের তো নদীবাহিত হচ্ছে অর্থনীতি, তাই না, ছিল এক সময়। তো এখন এই নদীটা তো আমরা হারিয়েছি মূলত ভারতের হচ্ছে এই ধরনের হস্তক্ষেপের কারণে, অনৈতিক হস্তক্ষেপের কারণে। এখন ভারতের বর্তমানের যে বাংলাদেশ পলিসি, সেই পলিসিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সরাসরি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন একটা বিষয় হচ্ছে যে আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, আপনার রাষ্ট্রে কারা পরিচালক থাকবে সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে, তাদের ফেভারিটও থাকতে পারে, তাদের পছন্দের সরকার থাকতে পারে। যেমন আওয়ামী লীগ সরকার তাদের পছন্দের সরকার ছিল, শেখ হাসিনা তাদের পছন্দের প্রধানমন্ত্রী ছিলেন। তার মানে এই না যে হচ্ছে যে পুরো দেশের মানুষকেই একটা শত্রু বানিয়ে ফেলা। আমরা যদি ডিপ্লোম্যাসির দিকে তাকিয়ে দেখি, 3 ধরনের ডিপ্লোম্যাসি হয়। একটা হচ্ছে ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি, যে ডিপ্লোম্যাসি অনুযায়ী হচ্ছে স্টেট অফিসিয়ালরা আর একটা স্টেট অফিসিয়ালের সাথে সম্পর্ক তৈরি করে। আমরা ট্র্যাক 2 ডিপ্লোম্যাসিতে দেখি যে এটা মোর ইনফর্মাল, হচ্ছে যে মনে করেন এখানে সিভিল সোসাইটি হতে পারে, বিজনেস গ্রুপ হতে পারে, তারা একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক তৈরি হয়। ট্র্যাক 3-তে দেখি যে তারা পাবলিক ডিপ্লোম্যাসি করে, অর্থাৎ হচ্ছে পিপল টু পিপল ডিপ্লোম্যাসি। আপনি যদি 3টার দিকে খেয়াল করে দেখেন, তাহলে ভারত কিন্তু এই 3টে ডিপ্লোম্যাসিরই কোনো পথ খোলা রাখেনি বাংলাদেশের সাথে। তারা এমন একজন অপরাধীকে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে তাকে তার দেশে আশ্রয় দিয়েছে, এবং আশ্রয় দেওয়ার ফলে তারা কি শুধুমাত্র বাংলাদেশের সরকারের বিরোধিতা করেছে, নাকি পুরো বাংলাদেশেরই বিরোধিতা করেছে, পুরো বাংলাদেশের জনগণের বিরোধিতা করেছে, এবং সেই সাথে সাথে মানবিক যে আইন রয়েছে, আইনগত যে ভিত্তি রয়েছে আমাদের সমাজ কাঠামো গঠন করার, সেটার বিরোধিতা করছে তারা, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা।